গ্র্যাজুয়েশন শেষ করে সবেমাত্র ব্যবসায় মনোনিবেশ করেছি। সারাদিন যন্ত্রণা সহ্য করে ফিরে দেখি আম্মু টিভির সামনে মনমরা হয়ে বসে আছে। বুঝলাম তুফান শুরুর আগে শান্তি। কি হয়েছে আম্মু? কি আর হবে? চুপ করে আছো কেন? তাহলে কি চেঁচামেচি করব? ইচ্ছে হলে করতে পারো। থাম তুই। আচ্ছা। কিছু না বলে নিচের রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আম্মু নিচেই খাবার খেতে ডাকছে। টেবিলে গিয়ে বিড়ালের মতো বসে পড়লাম। খাবার তুলে দিয়ে শুরু করলো, তুই আর তোর আব্বু সারাদিন বাইরে থাকিস, আমি একা কি করব বাসায়? পয়েন্ট। কি করতে পারি? বলছিলাম কি বাবা, তুই একটা বিয়ে করে ফেল। গার্লফ্রেন্ড ফ্রেন্ড থাকলে বল, আমরা দেখে শুনে। কি শুরু করলে আম্মু? আছে নাকি কেউ? না। তাহলে চল, কালকে আমরা মিথিলাদের বাসায় ঘুরে আসি। তোর মামা অনেক দিন ধরে ফোন দিচ্ছে যাওয়ার জন্য। তুমি যাও, আমি অফিস শেষ করে চলে আসবো। আর আপাতত বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আমার নেই। ঠিক আছে বাবা, ভুল করিস না কিন্তু। কিছু না বলে রুমে চলে আসলাম। মিথিলা আমার মামাতো বোন, একসাথে বড় হয়েছি। যদিও আমার থেকে বছর 3 ছোট। আসলে তাকে মেয়ে না বলে গুন্ডি বললে বেশি মানাবে। খুব ঝগড়ুটে টাইপ মেয়ে, তবে মানুষ হিসাবে খুব একটা খারাপ না। আগে পাশাপাশি থাকতাম, তবে ব্যবসার সুবাদে আমাদের ঢাকাতে চলে আসতে হয়েছে। আর মামা তার প্রিয় শহর চিটাগংয়ে রয়ে গেছেন। প্রায় 8 বছর দেখা হয়নি তাদের সাথে। পরের দিন অফিস শেষ করে বিকেলের ফ্লাইটে চিটাগংয়ে চলে গেলাম। গাড়ি পাঠিয়েছে, তাই সোজা বাড়িতেই চলে গেলাম। বাড়িতে ঢোকার আগেই আমার চোয়াল ঝুলে পড়ল। পুরো বাড়ি বিয়ের সাজে সাজানো। চারিদিকে আমাদের প্রায় সব আত্মীয় স্বজন দেখতে পাচ্ছি। গাড়ি থেকে নামার সাথে সাথেই আমার উপর সবাই হামলে পড়ল। তা মামুলি ব্যাপার, অনেকদিন পর দেখা, কিন্তু বাড়ি সাজানো কেন? আর সবাই একত্রে এখানে কেন? এইটুকু জিজ্ঞাসা করার মানুষও খুঁজে পাচ্ছি না। একটু এগোতে দেখি আমার বাচ্চাকালের বন্ধু রাফিদ। কিরে দোস্ত, কেমন আছিস? ভালোই ছিলাম। এখন কি হয়েছে? এই তো, তারপর আব্বু আর আম্মু ধরে আমাকে বিয়ে করিয়ে দিল। তা ভাবি কেমন আছে? কোথায় সে? সে ভালোই আছে। তোর বউ সাজাচ্ছে? মজা নিচ্ছিস? একটুও না, আন্টি তো সব করেছে। গিয়ে দেখ আঙ্কেল উপরে আছে। মজা হিসেবে নিয়েই উপরে চলে গেলাম। গিয়ে দেখি আব্বু সত্যি এখানে। ভাবলাম হয়তো মিথিলার বিয়ে, তাই সবাই আসছে। আর রাফিদ মামার পরিবারের অতি ঘনিষ্ঠজন, তাই হয়তো এসেছে। আব্বু, আপনি এখানে কেন? ছেলের বিয়েতে থাকবো না? আপনিও শুরু করলেন? মোটেই না, চল আমার সাথে। প্রায় আসামির মতো ধরে নিয়ে গেল একটা রুমে। গিয়ে দেখি আম্মুর সাথে খালামণিরা সবাই ব্যস্ত পাঞ্জাবি পছন্দতে। আমাকে দেখে মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছে। আম্মু কিছু না বলে মিটমিট করে হাসছে। রাগে আমার চেহারা রীতিমতো লাল হয়ে গেছে। ভদ্রতার কারণে কিছু বলতেও পারছি না। বুঝলাম যে অবস্থা, এখন হেরে যাওয়া সৈনিকের মতো দেখা ছাড়া আর কিছুই করার নেই। সবাই সাজসজ্জা লেগে আছে। একাই বাড়ির ছাদে চলে গেলাম। গিয়ে দেখি মিথিলাও দাঁড়িয়ে আছে। ওই তুই এখানে কেন? কি আর করব? সেটাই কথা, এত বড় ষড়যন্ত্র হচ্ছে আমাকে জানাসনি কেন? আমি নিজেই জানি না। আজকে সকালে ইংল্যান্ড থেকে ফিরেছি। আব্বু বলেছে নানা ভাই অসুস্থ, তাড়াতাড়ি চলে আসতে। এসে দেখি এই অবস্থা। আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি কি বসাচ্ছি নাকি তোকে বিয়ে করার জন্য? দেখ, তোর মতো পিচ্চির সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই। কি করব? তোর বয়ফ্রেন্ড নেই? তার সাথে পালিয়ে যা। বয়ফ্রেন্ড পাবো কোথায়? খারাপ বলিসনি, কেই বা গুন্ডির বয়ফ্রেন্ড হতে চাইবে? দেখ অব্র, তোকে সাবধান করে দিচ্ছে, আমাকে পিচ্চি আর গুন্ডি বলবি না। কি কি করবি? হ্যাঁ, ও কিছু একটা বলতে চেয়েছিল, তার আগেই মামা এসে হাজির। আরে তোরা এখানে কেন? চল নিচে চল, কত সাজগোজ বাকি।
আসলে রাগটা কার উপর করবো বুঝতে পারছি না। সবাই একদিকে, কিছু করার উপায়ও খুঁজে পাচ্ছি না। হাল ছেড়ে দিয়ে যা হচ্ছে তা হতে দিলাম। যথারীতি আমাকে বিয়ে দেওয়া হলো। রাত্রে মামার বাড়িতেই থাকতে হলো। বন্ধু বান্ধব সবাই ধরে আমাকে একটা ঘরে ঢুকিয়ে দিল। গিয়ে দেখি মিথিলা বউ সেজে বসে আছে। হুট করে গিয়ে সোফায় বসে পড়লাম। চিন্তা করতে পারছি না কি থেকে কি হয়ে গেল। মিথিলা তার ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে আছে, যাকে বলে অগ্নিদৃষ্টি। কিছু বলবে বউ? কিসের বউ? কার বউ? সেটাই হচ্ছে আসল কথা। তোর মতো একটা পিচ্ছি মেয়ে কিভাবে আমার বউ হয়? অব্র, তোকে আমি আগেই সাবধান করেছি, আর যাকেই হোক তোকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার কোনো কালেই ছিল না। আমার ছিল মনে হয়। তাহলে করলি কেন? করলাম কোথায়? ধরে করিয়ে দিল। কি রকম পুরুষ, একটা বিয়ে ভাঙতে পারলি না? সে সময়টুকু তো পেলাম না। জাহান্নামে যা। সেটা পরে দেখা যাবে। এখন সর, আমি ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। ঘুমা, কে ধরে রেখেছে? খাট থেকে নাম। অসম্ভব, খাটের ধারে কাছে আসলে তোর খবর আছে। কি করবি? হ্যাঁ, খুন করে ফেলবো। গুন্ডি কি আর শখ করে বলি? কোনো কথা না বলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে সে। এই মিতু, শোন না, আমি সবাই ঘুমাচ্ছি, সমস্যা নেই। তবে ক্ষুদ্র পরিসরে একটা মানবিক আবেদন, তোর কোলবালিশটা একটু দিবি? না। বলেই ঘুমিয়ে পড়ে। স্বয়ং উপরওয়ালা মালুম এই মেয়েকে নিয়ে কিভাবে সংসার করব। প্রথমত, নিজের রুম ছাড়া আমার ঘুম আসে না, তার উপর না আছে কোলবালিশ। অথচ মিথিলা কি সুন্দর করে ঘুমাচ্ছে। ইচ্ছে করছে ওর বিছানায় কয়েকটা তেলে পোকা ছেড়ে দিয়ে আসি, কিন্তু এই মাঝরাত্রে সেটা বা পাবো কোথায়? সেদিন আমারই ভুল হয়েছে। আম্মুকে যদি বলতাম আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর মিথ্যে বলি বা কি লাভ হতো যদি আম্মু দেখতে চাইতো? 7-5 ভাবতে ভাবতে উঠে বসলাম। ঘুম যেহেতু আসছে না, শুয়ে থেকে পিঠ ব্যথা করার কোনো মানেই হয় না। কিছুক্ষণ পর দেখি মিথিলাও জেগে উঠেছে। কি, ঘুমাসনি? না। জানিস, আমারও ঘুম আসছে না। তো আমি কি করতে পারি? মাথা নিয়ে নাচবো তোকে? থাক, ঝগড়া করতে ইচ্ছে করছে না। তোর এই গুন্ডামি স্বভাব ভালো হবে না। কি বললি? না, কিছু না। বলেই সোফায় শুয়ে পড়লাম। কোনো মতে রাতটা পার করতে পারলেই হয়। কখন চোখ লেগে এসেছে খেয়ালই করিনি। সকালে ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির শব্দে। আর মোটাসিরে উঠে দেখি মিথিলা আগেই ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে। বারান্দার দিকে গেলাম। বাড়ির সামনে প্রচুর জায়গা। প্রকৃতি এত সুন্দর রূপ আগে এত কাছ থেকে দেখা হয়নি। মিথিলা বেরিয়ে আমাকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে নিচের রুমে চলে যায়। যথারীতি নিচে গিয়ে দেখি সবাই নাস্তার টেবিলে উপস্থিত। আব্বু, আম্মু, নানা, সাথে আরও অনেক আত্মীয় স্বজন। সবাই বাড়ি ফেরার আলোচনা করছে। চেয়ার টেনে বসলাম। খেয়াল করে নি পাশে মিথিলা বসে আছে। কোনো রকমে নাস্তা শেষ করে নিজের রুমে, দুঃখিত, মিথিলা রুমে এসে বসলাম। আচ্ছা, বইয়ের রুমকে কি নিচের রুম ভাবা যাবে? চিন্তা করাটাকেই সে এসে হাজির। এ কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? চল, সবাই নিচে অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ চল। মামা বাড়ি, দুঃখিত, শ্বশুরবাড়ি থেকে বিদায় নেওয়ার সময় খেয়াল করলাম মিঠু কি সাবলীলভাবে গাড়িতে উঠে বসলো। সবার থেকে বিদায় নিয়ে আমিও গাড়িতে উঠে বসা মাত্রই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দূরের পথ, আর রাতে ঘুম হয়নি, তাই চোখ লেগে আসতে চাইছে। কিছুটা লেগে এসেছে। হঠাৎ আমার ঘাড়ের উপর কিছু একটা স্পর্শ করলাম। ফিরে দেখি মিতু ঘুমে টলে আসছে। বাধা দিলাম না, শত হলেও বিয়ে করা বউ। আগে খেয়াল করিনি, দেখতে মিতু একেবারে পরীর মতো। ওকে ডাকলাম বাড়ি পৌঁছানোর পর। ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়েছিল দেখে কিছুটা বিব্রত বোধ করছিল। নতুন বউ, বরণ করে নিতে সবার সে কি ফুর্তি। আমার বেশ বিরক্ত লাগছিল। সব শেষ করে নিজের রুমে এসে হাত পা ছেড়ে শুয়ে পড়লাম। মিথিলাও চলে আসলো কিছুক্ষণ পর। তোর রুমটা তো অগোছালো কেন? তাতে তোর কি? আমার কি মানে? দেখ, এটা আমার রুম, কিভাবে থাকবো সেটা আমি ঠিক করব। ও তাই?
অবশ্যই। দাঁড়া, আমি ফুপিকে ডাকছি। ফুপি! এই থাম মিথু। গিয়ে ওর মুখটা চেপে ধরলাম। নিজের কাছে কিছুটা বিব্রত লাগছে, সাথে সাথে আম্মু এসে হাজির। কি রে মা, কি হলো? আর অভ্র, তুই মিথিলার মুখ চেপে রেখেছিস কেন? ছেড়ে দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলাম। দেখো না ফুপি, তোমার ছেলে বলছে আমাকে নাকি রুমে থাকতে দেবে না। কি, তুই এই কথা বলেছিস? না আম্মু, আমি আসলে বলছিলাম মানে থাক মা, তুই আমার সাথে আয়। অনেক মেহমান এসেছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সে আম্মুর সাথে চলে গেল। আমি নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে একখানা গল্পের বই হাতে নিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর বন্ধুর সাথে আড্ডা দিতে গেলাম। রাতে খাবার শেষ করে নিজের রুমে এসে দেখি মিথিলা খুব সুন্দর করে রুমটাকে গুছিয়ে ফেলেছে। বিছানায় শুতে যাব, তখন ঘটল যত বিপত্তি। এই থাম থাম, কি হয়েছে? আমি বিছানায় ঘুমাবো। তাই নাকি? ঘরটা কার? ফুপিকে ডাকবো? অবশ্যই। তুই না কত ভালো ছিলি আগে, এখন এমন করছিস কেন? এত কিছু বুঝি না, খাটে আমি ঘুমাচ্ছি। শুভরাত্রি বলেই শুয়ে পড়লাম। অসহায় হয়ে সে আমার পাশে দাঁড়িয়ে থাকলো। এই অভ্র, হুম, শোন না, বল। তোর রুমে টেডি বিয়ার নেই? কি? এই জিনিস আমি কোথায় পাবো? আমি টেডি বিয়ার ছাড়া ঘুমোতে পারি না, অন্তত তোর কোলবালিশটা দে না। গতকাল দিয়েছিলি? প্লিজ দে না। এক কাজ কর, চাইলে বেড শেয়ার করতে পারিস। ও কিছু একটা ভাবলো, ভাবনা শেষে পাশে শুয়ে পড়লো। কিন্তু লাইট অফ করতে পারবি না। লাইট অফ করে কি তোরাতে শহীদ হব? কি বললি তুই? কিছু না তো, ঘুমা। এক পাশে ও আর আরেক পাশে আমি, মাঝখানে কোলবালিশ। মোটামুটি শীত পড়তে শুরু করেছে। শেষ রাতে বেশ ঠান্ডা পড়ে, তাই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল, বেশ ঠান্ডা লাগছে। উঠে দেখি পুরো কম্বল মহারানী একাই দখল করে বসে আছে। ওর গায়ে টাচ করব সে সাহসটাও পাচ্ছি না। ওকে ডাক দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মিথিলা। হুম। এই মিথু। কি হয়েছে? গরুর মতো চিল্লাচ্ছিস কেন? আমি গরু? গরুরও কিছুটা জ্ঞান আছে। কম্বল দে আমার। আমি কি করব তাহলে? কিভাবে বলবো? তুই তো কেয়ারলেস কেন? আমি কেয়ারলেস? নয়তো কি, বউয়ের জন্য একটু শীত সহ্য করতে পারবি না? বউ? তুই? তাও আবার আমার? বিয়েটা কেন করেছিলি? কিছু না বলে শুয়ে পড়লাম। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। প্রচণ্ড একরোখা টাইপ মানুষ, গায়ে কিছুটা উষ্ণ উষ্ণ ভাব লাগছে। কিছুটা কম্বল আমাকে দিয়েছে তাহলে। যাক, যতটা গন্ডি ভাবছিলাম ততটা আসলে নয়। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, অথচ মিথু বারবার ডেকেই যাচ্ছে। এই অভ্র, অভ্র, হুম। ওঠ, অনেক বেলা হয়ে গেল। তো উঠবি না তুই? হুম। ওর শব্দ থেমে গেল। ভাবলাম হয়তো হাল ছেড়ে দিয়েছে। আবার গভীর ঘুমে ডুব দিতে যাব, তার আগেই বান্দা আমার গায়ে এক চোখ পানি ঢেলে দিল। হুমড়ি খেয়ে খাট থেকে পড়ে গেলাম। অন্যদিকে বউ আমার অট্টহাসিতে ফেটে পড়ল। ঠোঁটের পাশে তিলটা মুগ্ধভাবে তাকিয়ে দেখছিলাম। তার কথায় আমি বাস্তব জগতে ফিরে আসলাম। কি উঠতে বলেছিলাম না? আজকে তোর খবর আছে। খুনসুটি সবে শুরু করেছে। পাগলিটার আরো কত পাগলামি যে সহ্য করতে হবে বুঝতে পারছি না। নাস্তার টেবিলে গিয়ে বসলাম। পাশের চেয়ারটা আমার পিচ্চি বউ দখল করে নিয়েছে। কিছু বললাম না, সবাইকে সামনে দেখে। অব্র, শোন। জি আব্বু। এই নে প্লেন টিকিট। কালকে সকালে তোরা হানিমুনে যাচ্ছিস থাইল্যান্ডে। হালকা ধাক্কা খেলাম। এই মেয়েকে নিয়ে হানিমুন কিভাবে সম্ভব? মিথুর চোখে মুখে কিছুটা হাসি দেখতে পেলাম। সবাই হয়তো ভেবেছে ও খুব খুশি, কিন্তু আমি জানি এ হাসি খুব ভয়ঙ্কর। রুমে ফিরে চিন্তায় পড়ে গেলাম।
আব্বু যেহেতু বলেছে ফাঁকি দেওয়া কোনো উপায় নেই, কিন্তু একে নিয়ে তো মহা মুশকিল। আমার জীবনে এইরকম বিচ্ছু আর গুন্টি মেয়েকে দেখিনি। রুমে এসে শুরু করলো, তোর সাথে আমি হানিমুন যাব না। কেন গো? কেন মানে? থাম তুই, তোর জন্যই আজকে আমার এই অবস্থা। কিছু একটা কর না। আব্বু বলেছে কিছু করার নেই, ব্যাগ গুছিয়ে নে। আম্মু আমাকে নিয়ে যাও। বলতে না বলতেই মামির দুঃখিত। এখন তো সে আমার শাশুড়ি। দিলেন ফোন, যদিও ফোন মিঠুর। ধরলাম আমি। হ্যালো মিথু, না, অভ্র বলছিলাম মামি। কেমন আছিস বাবা? ভালো মামি, আপনার মেয়ে অনেক ভালো রেখেছে। তখন পাশ থেকে মিথিলা এমনভাবে তাকাচ্ছে, মনে হয় তার দৃষ্টিতে ভস্মীভূত করে ফেলবে। তা বাবা, এখন তো একটু আম্মা ডাকতে পারিস? হ্যাঁ, অভ্যাস করে নেব। তোরা নাকি কাল হানিমুনে যাচ্ছিস? আপনার মেয়ে যাবে না, নিন মিতুর সাথে কথা বলুন। ওর হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ছাদে চলে এলাম। আকাশটা খানিকটা মেঘলা, বৃষ্টি নামতে পারে। ভালোই হলো, অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না। দোলনায় বসতে না বসতেই বৃষ্টি নামতে শুরু করলো, যাকে বলে কুকুর বিড়াল বৃষ্টি। গা ছেড়ে দিলাম। ভালোই লাগছিল, যতক্ষণ না পর্যন্ত আমার গুন্টা বউটে সাহানা দিল। জানিস, অনেকদিন পর আজকে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো। কেন? ইচ্ছে ছিল বরকে নিয়ে কাক ভেজা ভিজবো। তোর মতো ক্যাবলাকান্ত দিয়ে হবে না। তোর মতো পিচির সাথে ভেজার কোনো ইচ্ছা আমার নেই বলেই নিচে চলে আসলাম। যাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না, তার সাথে হানিমুনে যেতে হচ্ছে। হে উপরওয়ালা, এই ছিল তোমার মনে?